আসসালামু আলাইকুম। গল্পক্ষণ কিছুক্ষণ চ্যানেলে আপনাদের সাথে আছি আমি শুভ্র রহমান। আজকে শুভ্র গল্পটির দ্বিতীয় খণ্ড পাঠ করছি আপনাদের সাথে। সবাই সাথে থাকবেন। শুরু করছি। বারান্দায় বিনুর ঘরের সামনে তারের ওপর সাদা রঙের কি যেন দুলছে। জাহানারার বুকে ধক করে ধাক্কা লাগলো। ব্রার মতন দেখতে। বিনু তার ব্রা ঝুলিয়ে রাখেনি তো? জিনিসটা এমন জায়গায় ঝুলছে যেখান থেকে জানালা খুললেই শুভ্র দেখতে পাবে। এই পাজি মেয়েটা এমন জঘন্য একটা কাণ্ড করতে পারল? ব্রা ঝুলিয়ে দৃষ্টি আকর্ষণ করা, ছি ছি। জাহানারা এগিয়ে গেলেন। এখন রাত বাজছে ৩টা। যত রাতই হোক, জিনিসটা যদি ব্রা হয় তিনি বিনুকে ডেকে তুলবেন এবং এমন কিছু কথা বলবেন যা মেয়েটার সারা জীবন মনে থাকবে। ব্যাপারটা শুধু কথা দিয়ে শেষ হবে না, সকালবেলা বিনুকে চলে যেতে হবে। তার বাবা আসেনি, তাতে কি? তিনি ম্যানেজার সাহেবকে দিয়ে পাঠিয়ে দেবেন। জাহানারা কাছে গিয়ে দেখলেন তারের ওপর সাদা তোয়ালে ঝুলছে। তবে তিনি যে ভেবেছিলেন শুভ্রর জানালাটা খুললে এই জায়গাটা দেখা যায়, কারণ তিনি শুভ্রকে দেখতে পাচ্ছেন। সে খাটে বসে আছে, বই পড়ছে। তার কোলে মোটা একটা বই। আচ্ছা, বিনু কি এখানে দাঁড়িয়ে শুভ্রর দিকে তাকিয়ে থাকে, মন ভুলানোর চেষ্টা করে? ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কিন্তু শুভ্রকে বলতে হবে এই দিকের জানালাটা যেন বন্ধ রাখে। জাহানারা শুভ্রর জানালার কাছে এসে দাঁড়ালেন। শুভ্র বই থেকে মুখ না তুলে বলল, মা, এত রাতে বারান্দায় হাঁটাহাঁটি করছো কেন? শেষে তোমার সঙ্গে মহিলা ভূতটার দেখা হয়ে যাবে। তুমি ভয়টয় পাবে, ঘুমোতে যাও। তুই ঘুমোচ্ছিস না কেন? শুভ্র বই থেকে মুখ তুলে হাসি মুখে বলল, মা শোনো, জেগে যখন আছো একটা কাজ করতে পারবে? চা খাওয়াতে পারবে? চা খেতে ইচ্ছা করছে। আমি নিজেই বানাতাম, এখন বই ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। কি বই পড়ছিস? অন্ধদের লেখাপড়া শেখার বই। যখন অন্ধ হয়ে যাব তখন এই বইয়ের বিদ্যা খুব কাজে লাগবে। শুভ্র হো হো করে হাসছে, যেন অন্ধ হয়ে যাওয়া ব্যাপারটা খুব মজার। ময়না পাখিটা ঘুমুচ্ছিল, সে হাসির শব্দে জেগে উঠে ডানা ঝাপটাচ্ছে। মোতাহার সাহেব তার অফিস ঘরে বসে আছেন। পুরানা পল্টনের গলির ভেতর অফিস। অফিসটা যে বেশ বড়সড় বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। ভেতরে অনেক জায়গা। বাইরে থেকে দেখে মনে হয় ভেতরে প্রেস আছে। প্রেসের মালিক নতুন জামানা ধরনের নামের কোনো সাপ্তাহিক পত্রিকা বের করেন। যদিও অফিস ঘরের একটা সাইনবোর্ড আছে, এম খান অ্যান্ড সন্স জেনারেল মার্চেন্ট। সাইনবোর্ডটা শ্বেত পাথরে লেখা। সেই শ্বেতপাথর অফিসের গেটে বসানো। এম খান হলেন মেরাজউদ্দিন, মোতাহার উদ্দিনের বাবা। তার দুই ছেলের একজন দেশে আছে, অন্যজন সাবের খান থাকেন নিউ জার্সিতে। ২১ বছর বয়সে দেশ ছেড়েছিলেন, এখন তার বয়স ৫৫। এর মধ্যে দেশে আসেননি, দেশের কারোর সঙ্গে তার কোনো যোগাযোগও নেই। মোতাহার সাহেবের অফিস ঘর অন্য সব অফিস ঘরের মতো না। বৈঠকখানা বৈঠকখানা ভাব। চেয়ার টেবিলের সঙ্গে একটা সিঙ্গেল খাটও একপাশে পাতা। খাটে মশারির স্ট্যান্ড লাগানো। মোতাহার সাহেব মাঝে মাঝে দুপুরে খাটে শুয়ে থাকেন, তখন মাছি খুব বিরক্ত করে বলে মশারি খাটান। তার খাস বেয়ারা মঞ্জু মশারির বাইরে বসে হাত বাড়িয়ে তার পায়ের আঙ্গুল টেনে দেয়। অফিস ঘরে দুটো বড় জানালা আছে। বাইরের হইচই, বিশেষ করে ট্রাকের হর্ন, মোতাহার সাহেবের অসহ্য লাগে বলে জানালা সবসময় বন্ধ থাকে। শুধু বন্ধ না, জানালায় ভারী পর্দা টেনে দেওয়া থাকে। কাজেই অফিস ঘরে সারাক্ষণ বাতি জ্বলে। লোডশেডিংয়ের সময় মঞ্জু মোমবাতি জ্বেলে দিয়ে যায়, হলুদ রঙের মোমবাতি। কোনো এক বিচিত্র কারণে মোতাহার সাহেব সাদা মোমবাতি সহ্য করতে পারেন না। আজ সকাল থেকেই লোডশেডিং।
মোতাহার সাহেব পা তুলে কাঠের চেয়ারে বসে আছেন। গদিওয়ালা চেয়ারে তিনি বসতে পারেন না, তার নাকি সুরসুরি লাগে। ঘরে মোমবাতি জ্বলছে। মোতাহার সাহেব নাক কুচকে মোমবাতির দিকে তাকিয়ে আছেন। মোমবাতির শিখা ঠিকমতো জ্বলছে না, বাঁকা হয়ে জ্বলছে বলে প্রচুর মোম গলে গলে পড়ছে। অন্য সময় হলে শিখাটা ঠিক করে দিতেন, আজ তা করছেন না, কারণ তার শরীর খুবই খারাপ লাগছে। গায়ে জ্বর নেই, কিন্তু থার্মোমিটার ধরতে পারে না এমন জ্বরে শরীর কাহিল হয়ে আছে। শরীরের ভেতর শীত শীত লাগছে। শরীরের বাইরে লাগছে না, বাইরে বরং সামান্য গরম লাগছে। তিনি বিশ্রী গন্ধ পাচ্ছেন। যে কোনো বড় ধরনের অসুখের আগে মোতাহার সাহেব এরকম গন্ধ পান। টাইফয়েড হবার আগে পেয়েছেন, জন্ডিস হবার আগে পেয়েছেন। সে দুবারই তার জীবন সংশয় হয়েছিল। তিনি টেবিলে লাগানো কলিং বেল কয়েকবার টিপলেন। মঞ্জু ঘরে ঢুকল না। ইলেকট্রিসিটি নেই বলে কলিং বেল কাজ করছে না, এটা তার মাথায় নেই। ডাকা মাত্র মঞ্জুকে না দেখলে তিনি অত্যন্ত বিরক্ত হন। তিনি রাগী গলায় ডাকলেন, মঞ্জু, মঞ্জু। মঞ্জু দরজা টেনে প্রায় ঝড়ের মতো এসে উপস্থিত হলো। মঞ্জুকে তিনি কেন ডেকেছেন মনে করতে পারলেন না। তিনি মনে করার চেষ্টা করলেন, মনেও পড়ল না। তিনি খুবই বিরক্ত হলেন। দুর্গন্ধটা আরও কড়া হয়ে নাকে আসছে। কোনো ইঁদুর কি মরে পড়ে আছে? মঞ্জু করে কি, ভালো মতো দেখবে না? তিনি মঞ্জুর উপর রাগটা কমানোর চেষ্টা করছেন, কমাতে পারছেন না। রাগটা পুরোপুরি না কমা পর্যন্ত মঞ্জুর সঙ্গে কথা বলা ঠিক হবে না। মনের রাগ নিয়ে তিনি কারোর সঙ্গে কথা বলেন না, এটা তার দীর্ঘদিনের অভ্যাস। মঞ্জু, যে পচা গন্ধ পাচ্ছিস? যে না। আমি তো পাচ্ছি, তুই পাচ্ছিস না কেন? নাক বন্ধ। মঞ্জু জবাব দিল না, মাথা নিচু করে রাখল। মোতাহার সাহেব বললেন, চা দে। মঞ্জু ঘর ছেড়ে চলে গেল। যাবার সময় খুব সাবধানে দরজা বন্ধ করল। দরজা বন্ধের শব্দ মোতাহার সাহেবের অসহ্য লাগে। দরজায় প্যাডের মতো লাগানো হয়েছে, তারপরেও দরজা বন্ধ করলে, খুললে ঘ্যাস ঘ্যাস শব্দ হয়। সেই শব্দও তার সহ্য হয় না। পিরিচে ঢাকা চায়ের কাপ টেবিলে রাখতে রাখতে মঞ্জু বলল, ম্যানেজার সাহেব কথা বলতে চান, আসতে বলবো? মোতাহার সাহেব মাথা কাত করলেন। পিরিচে ঢাকা চায়ের কাপ পড়ে আছে, তিনি চা খাচ্ছেন না। এটা নতুন কিছু না, তিনি প্রায়ই চা চান, তাকে চা দেয়া হয়। পিরিচে চায়ের কাপ সামনে পড়ে থাকে, তিনি ছুঁয়েও দেখেন না। ম্যানেজার সালেহ ঘরে ঢুকলেন। চেয়ার টেনে সাবধানে বসলেন। ভদ্রলোকের বয়স 50-এর উপর, মোটা থলথলে শরীর। বয়স যত বাড়ছে তার শরীর তত বাড়ছে। মোতাহার সাহেব তার এই ম্যানেজারকে অত্যন্ত পছন্দ করেন। ম্যানেজার শ্রেণীর মানুষ কখনো সৎ হয় না, এই মানুষটা সৎ। ব্যবসা অত্যন্ত ভালো বুঝেন, হাস্যমুখী মানুষ। মুখের কাঁটাটা এমন যে সবসময় মনে হয় ভদ্রলোক হাসছেন। মোতাহার সাহেব যেমন কখনোই রাগেন না, ইনি আবার অন্যরকম, চট করে রেগে যান। মোতাহার সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, সালেহ, কেমন আছো? জি ভালো। কোনো খবর আছে? ম্যানেজারের মুখে হাসি দেখা গেল, আসল হাসি, মুখে লেগে থাকা সার্বক্ষণিক হাসি না। 15 লাখ টাকার চেকটা ক্যাশ হয়েছে, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। ক্যাশ হয়েছে? জি, ব্যাংকের ম্যানেজার সাহেব কিছুক্ষণ আগে টেলিফোন করেছিলেন। মোতাহার সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ভালো খবর, তুমি অসাধ্য সাধন করেছ। স্যার, আপনার কি শরীর খারাপ?
শরীরটা ভালো লাগছে না, বাসায় চলে যান। যদি শরীর ভালো না লাগে কোনোখানে ভালো লাগবে না। প্রেশারটা মাপবেন, ডাক্তার সাহেবকে খবর দেই। মোতাহার সাহেব জবাব দিলেন না। সালেউদ্দিন বললেন, এক কাজ করুন, শুয়ে থাকুন, মঞ্জুকে বলি পা টিপে দিক। আচ্ছা বলো। সালে উঠতে যাচ্ছিলেন, মোতাহার সাহেব বললেন, তুমি বসো, তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। সালে সাথে সাথে বসে পড়লেন। মোতাহার সাহেব জরুরি কথা কিছু বললেন না, আগের মতো মাথা নিচু করে বসে রইলেন। সালে বললেন, ছোটবাবু কি ময়না পাখিটি পছন্দ করেছে? হুম, করেছে, খুব পছন্দ করেছে, সে খুবই খুশি। ইলেকট্রিসিটি চলে এসেছে, মাথার উপর পাখা ঘুরছে, ফ্যানের বাতাসে মোমবাতি নিভে গেছে, ফ্যান থেকে খটখট শব্দ আসছে। ফ্যানের এই আওয়াজ মোতাহার সাহেবের খুবই অপছন্দ। এসির আওয়াজ তার চেয়েও বেশি অপছন্দ। প্রচণ্ড গরমেও এই ঘরে ফ্যান কিংবা এসি চলে না। যদিও নিজের বাড়িতে এসি চলে, সেই শব্দে তার কোনো সমস্যা হয় না। মঞ্জু হাত পাখা দিয়ে তাকে হাওয়া করে। ঝালর দেওয়া বিরাট এক তাল পাখা এই ঘরে ঝুলানো আছে। সালে বললেন, স্যার, ফ্যান বন্ধ করে দেব? মোতাহার সাহেব বললেন, না থাক। জরুরি কথা কি বলবেন বলেছিলেন? মোতাহার সাহেব পা নামিয়ে বসলেন। তিনি বসেছিলেন রিভলভিং চেয়ারে। সেই চেয়ার খুব সাবধানে ম্যানেজারের দিকে ঘোরালেন, যেন চেয়ারে ক্যাচ ক্যাচ শব্দ না হয়। তারপরও শব্দ হলো। সালে। জি। শুভ্রকে তোমার কেমন ছেলে মনে হয়? সালে কিছুক্ষণ তার বড় সাহেবের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আপনার প্রশ্নটা বুঝলাম না। শুভ্র কেমন ছেলে এটা বলার অপেক্ষা রাখে না। মালিকের ছেলে বলে না, এই জীবনে আমি অনেক ছেলে বলে দেখেছি, এরকম দেখি নাই। তোমার কি মনে হয় আমার মৃত্যুর পর শুভ্র আমার ব্যবসা দেখবে? জি না স্যার, দেখবে না। তবে তবে আবার কি? মানুষ বদলায়। মোদার সাহেব আবারও চেয়ারে পা তুলতে তুলতে বললেন, এটা তো সালে তুমি ভুল কথা বললে। কিছুই বদলায় না। একটা বড় পাথর ক্ষয় হয়ে ছোট পাথর হয়, কিন্তু পাথর পাথরই থাকে। মানুষের বেলাতেও এটা সত্যি। মানুষও পাথরের মতো। শুভ্র বদলাবে না। এখন যেরকম আছে 50 বছর পরেও তাই থাকবে। ঠিক বলেছেন, ছোটবাবুর জন্য কথাটা খুবই সত্যি। শুধু ছোটবাবুর জন্য সত্যি না, সব বাবুর জন্যই সত্যি। যে সৎ সে জন্ম থেকেই সৎ, যে অসৎ সে জন্ম থেকেই অসৎ। সালে কিছু বললেন না, তার চোখে উদ্বেগ আরও বাড়ল। বড় সাহেবের শরীর খারাপটা কোন পর্যায়ের তা তিনি ধরতে চেষ্টা করছেন। মোতাহার সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আমার মৃত্যুর পর আমার ব্যবসা কে দেখবে? সালে চুপ করে রইলেন। মঞ্জু ঘরে ঢুকল। তার হাতে কর্ডলেস টেলিফোনের রিসিভার। মঞ্জু কাচুমাচু মুখে বলল, আম্মার ফোন। টেলিফোনের শব্দে মোতাহার সাহেবের সঙ্গে সঙ্গে মাথা ধরে যায় বলে টেলিফোন সেট দোতলায় রাখা। জরুরি টেলিফোন হলে মঞ্জু রিসিভার নিয়ে ছুটে আসে। নিতান্ত জরুরি না হলে মোতাহার সাহেব টেলিফোন ধরেন না। টেলিফোনে সূক্ষ্ম এক ধরনের শব্দ হয়, যে শব্দ অন্য কেউ শুনতে পায় না, কিন্তু তিনি শুনতে পান এবং সঙ্গে সঙ্গে তার মাথা ঝিমঝিম করে। মোতাহার সাহেব রিসিভার কানে দিয়ে ক্ষীণ স্বরে বললেন, হ্যালো জাহানারা, কি ব্যাপার? জাহানারা উত্তেজিত গলায় বললেন, তুমি কি আজ দুপুরে বাসায় খাবে? কেন? ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, তোমার আসা দরকার। অফিসে যদি তেমন কোনো কাজ না থাকে তুমি চলে এসো। ঘটনাটা কি?
বাসায় আসো, তারপরে বলি। সব কিছু কি আর টেলিফোনে বলা যায়? জরুরি কাজ আছে, আসতে পারবো না। ঘটনা কি বলো? টাকা চুরি গেছে। ও আচ্ছা। 500 টাকার 3টা নোট। খাবার ঘরে যে হলুদ ম্যাট আছে, ম্যাটের নিচে রেখেছিলাম। দুধের বিলের টাকা। দুধের বিল প্লাস টাকা। বিলটা আছে, নোট 3টা নেই। ও, টাকাটা কে নিয়েছে আমি বের করেছি। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। টাকাটা নিয়েছে বিনু। উচ্চশিক্ষার জন্য যিনি ঢাকায় এসে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছেন, সেই বিনু। তুমি তাকে কিছু বলেছ? এখনো কিছু বলিনি। ভালো করেছ। আমি এসে যা বলার বলবো। টাকা চুরি গেছে এটা সে জানে? হ্যাঁ জানে। ভালো মানুষের মতো সে নিজেও খোঁজাখুঁজি করেছে। এই খাটের নিচ্ছে ঝাড় দিচ্ছে, এই বালিশ উল্টাচ্ছে। কত বড় হারামজাদি! ভাবছে তার অভিনয় কেউ বুঝতে পারছে না। তুমি কিছু বলো না। আমি বলবো না, কিন্তু এই চূর্ণি মেয়েকে তুমি আজই বিদায় করবে। দরকার হলে হোটেলে ঘর ঠিক করে দেবে। হোটেলে থাকবে। এই চূর্ণির সঙ্গে আমি এক ছাদের নিচে থাকবো না। আচ্ছা, শুভ্র কোথায়? ঘরেই আছে। কথা বলবে? না। তুমি কি শুভ্রকে বিকেলে গাড়ি দিতে পারবে? সে তার কোন বন্ধুর বাসায় যাবে। শুভ্র অবশ্য বলছে গাড়ি নেবে না, কিন্তু গাড়ি ছাড়া ওকে আমি কোথাও যেতে দেব না। আজই পত্রিকায় দেখেছি, রিক্সা করে এক হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছিল, পেছন থেকে ট্রাক ধাক্কা দিয়েছে। মেয়েটা মারা গেছে। ইত্তেফাকের প্রথম পাতায় নিউজটা আছে। ছবি দিয়ে ছেপেছে। তোমার অফিসে ইত্তেফাক রাখা হয়? না। তাহলে কাউকে দিয়ে ইত্তেফাকটা আনিয়ে নিউজটা পড়ো। আচ্ছা, পড়বো। টেলিফোনের পাতলা রিনরিনের শব্দ মোতায়ের সাহেবকে যন্ত্রণা দিতে শুরু করেছে। এতক্ষণ তিনি রিসিভার কানের সঙ্গে লাগিয়ে রেখেছিলেন, এখন একটু দূরে সরিয়ে রাখলেন। জাহানারার সঙ্গে কথা বলার প্রধান সমস্যা হলো জাহানারা কিছুতেই টেলিফোন ছাড়তে চায় না। কথা বলার মতো প্রসঙ্গ তার থাকেই। হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছি। তোমার অফিস থেকে কাউকে বলবে যেন একজন গ্যাসের চুলার মিস্ত্রি নিয়ে আসে। চুলাটার কি হয়েছে, গ্যাসের কোনো প্রেশার নেই। বলবো। তোমার গলার স্বর এরকম কেন? শরীর খারাপ করছে? না, শরীর ঠিকই আছে। জাহানারা, এখন রাখি, একটা জরুরি কাজ করছি। মোতাহার সাহেব টেলিফোন রিসিভার মঞ্জুর হাতে দিতে দিতে বললেন, মঞ্জু, আরেক কাপ চা দে। কড়া করে দিস। পানসে চা খেতে পারি না। মঞ্জু আগের কাপটা নিয়ে চলে গেল। ভরা কাপ। মোতাহার সাহেব একটা চুমুকও দেননি। সালে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, স্যার, একজন ডাক্তার নিয়ে আসি, প্রেশারটা মাপুক। মোতাহার সাহেব ডাক্তার লাগবে না এমন ভঙ্গিতে মাথা নাড়লেন। তিনি বুঝতে পারছেন তার শরীরটা দ্রুত খারাপ করছে। আগে বমি ভাব ছিল না, এখন বমি ভাব হচ্ছে। বিশ্রী গন্ধ অনেকক্ষণ ধরে নাকে আসছে বলেই বমি ভাব হচ্ছে। সালে। জি স্যার। বাসায় একজন গ্যাসের চুলার মিস্ত্রি পাঠাতে হবে। জি আচ্ছা। তুমি একটু ব্যাংকে যাও, কিছু ক্যাশ টাকা নিয়ে আসো। ব্যাংক খোলা আছে না? ব্যাংক খোলা আছে না? জি, খোলা আছে। নতুন নোট আনবে। 100 টাকার নতুন নোট। জি আচ্ছা। 50 টাকার নোটও এনো। নতুন হয় যেন, পুরনো না। ব্যাংকে যদি নতুন নোট না থাকে, তুমি মানি এক্সচেঞ্জারকে দিয়ে নতুন নোটের ব্যবস্থা করবে। জি আচ্ছা। মোতাহার সাহেব মানিব্যাগ খুলে চেক বের করে দিলেন। চেক আগেই লেখা ছিল। সালে চেকের উপর চোখ বুলিয়ে বিস্মিত চোখে তাকালো। 3 লাখ টাকার চেক। হঠাৎ এত ক্যাশ টাকার দরকার পড়লো কেন? তাও সব নতুন নোট। মোতাহার সাহেব ক্ষীণ গলায় বললেন, গাড়ি নিয়ে যাও, টাকা ক্যাশ করে নিজের কাছে রেখে দিও। আমাকে দেওয়ার দরকার নেই, আমি পরে চেয়ে নেব। বুঝতে পারছো? জি। কাজ শেষ করে গাড়ি বাসায় পাঠিয়ে দিও। শুভ্র কোথায় যেন যাবে। জি আচ্ছা। স্যার, আপনার কি শরীর বেশি খারাপ? মোতাহার সাহেব জবাব দিলেন না। মঞ্জু দ্বিতীয় কাপ চা এনে সামনে রেখেছে। সে বড় সাহেবের দিকে ভীত চোখে তাকাচ্ছে। মোতাহার সাহেব চায়ের কাপের দিকে ফিরেও তাকালেন না।
তিনি বারবার নাক কুঞ্চিত করছেন। তিনি দুর্গন্ধ এখনও পাচ্ছেন, তবে আগের চেয়ে কিছু কম। সিলিং ফ্যানের খটখট শব্দটাও এখন আর আগের মতো কানে লাগছে না। তিনি বিছানায় শুতে গেলেন। কিছুক্ষণ বিশ্রাম নিলে যদি শরীর ভালো লাগে। মঞ্জু মশারি খাটিয়ে দিল। সে হাত বাড়িয়ে পায়ের আঙ্গুল টানতে শুরু করেছে। মোদার সাহেব ঘুমোতে চেষ্টা করছেন, ঘুম আসছে না। এতক্ষণ মাথা ঘুরছিল না, এখন মাথাও ঘুরছে। এটা হচ্ছে ফ্যানের দিকে তাকিয়ে থাকার জন্যে। অসুস্থ অবস্থায় ঘুরন্ত কোনো কিছুর দিকে তাকাতে নেই। বাইরের ঘূর্ণি মাথার ভিতর ঢুকে যায়। তিনি মঞ্জুকে ফ্যান বন্ধ করতে বললেন। মঞ্জু লাফ দিয়ে উঠে ফ্যান বন্ধ করল। তখন তার গরম লাগতে লাগলো। মনে হচ্ছে তিনি ভাদ্র দুপুরে নৌকার উপর ছাতা ছাড়া বসে আছেন। রোদের ঝাঁঝটা পড়ছে মাথায়। নদীর পানির গরম ভাব মুখে লাগছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে নৌকার দুলুনি। মঞ্জুকে তিনি আবার ফ্যান চালু করতে বললেন। মঞ্জু ফ্যান চালু করল। তিনি অসহিষ্ণু গলায় বললেন, মঞ্জু, স্পিড বাড়িয়ে দে, বাতাস লাগছে না। মঞ্জু ফ্যানের স্পিড বাড়িয়ে সংকুচিত গলায় বলল, বড় সাহেব, একজন ডাক্তার ডেকে আনি। মোতার সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, দরকার নাই, তুই আমাকে ঠান্ডা গ্লাস পানি এনে দে, বরফ দিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে আনবি। মঞ্জু পানি নিয়ে এসে দেখে বড় সাহেব ঘুমিয়ে পড়েছেন। সে খুব সাবধানে পানির গ্লাস টেবিলে রেখে বের হয়ে গেল। বড় সাহেব ঘুমিয়ে পড়লে তার ঘুম ভাঙানো নিষেধ। শুধু নিষেধ না, কঠিন নিষেধ। তখন জরুরি টেলিফোনেও তাকে ডেকে দেওয়া যাবে না। বলা আছে, শুধু যদি ছোটবাবু টেলিফোন করেন তবেই তার ঘুম ভাঙানো যাবে। তবে ছোটবাবু কখনো টেলিফোন করেন না। মঞ্জুর কি উচিত বড় সাহেবের বাড়িতে টেলিফোন করে তার অসুখের খবরটা দেয়া? উচিত তো বটেই, কিন্তু সমস্যা আছে। অফিসের কারোরই কোনো অবস্থাতেই বড় সাহেবের বাড়ির সঙ্গে যোগাযোগের অনুমতি নেই। বছরখানেক আগে এই সামান্য কারণে একজনের চাকরি চলে গিয়েছিল। তার অপরাধ হলো সে টেলিফোনে জানতে চেয়েছিল বড় সাহেব কখন অফিসে আসবেন। জাহানারা আসরের নামাজে বসার প্রায় সাথে সাথেই ঝেঁপে বৃষ্টি এলো। তিনি তখন সূরা ফাতিহার মাঝামাঝি। তিনি খুব অস্থির বোধ করলেন। এই বাড়িটা এমন যে বৃষ্টি এলেই পূর্ব দিকের বারান্দার গ্রিল দিয়ে বৃষ্টির পানি ঘরে ঢুকে। রান্নাঘর আর শুভ্রর ঘরে পানি থই থই করতে থাকে। শুভ্র তাতে খুব মজা পায়। তিনি অস্থির বোধ করেন। বাড়িতে দুদিন ধরে কোনো কাজের লোক নেই যে এরা বুদ্ধি করে জানালা বন্ধ করবে। আর শুভ্র এমন ছেলে যে হা করে বৃষ্টি দেখবে, জানালা বন্ধ করবে না। তারপর বৃষ্টির পানিতে নিজেই হোঁচট খেয়ে পড়বে। নামাজ ছেড়ে উঠে যাওয়া ঠিক হবে না, বড় রকমের গুনার কাজ হবে। জাহানারা অতি দ্রুত সূরা শেষ করতে চেষ্টা করলেন। এতে সব কিছু আরও জট পাকিয়ে যেতে লাগলো। সূরা ফাতিহা আবার প্রথম থেকে ধরলেন। সূরা শেষ করার আগেই মনে হলো, প্রথম রাকাতটা কি পড়া হয়েছে? না, হয়নি। একই সঙ্গে বৃষ্টি কোন দিক থেকে আসছে তিনি ধরতে চেষ্টা করছেন। উত্তর দিক থেকে এলে তেমন সমস্যা নেই। কার যেন পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। বিনু হাঁটছে। মেয়েটার মতলবটা কি? বৃষ্টি হচ্ছে, জানলা বন্ধ করতে হবে, এই অজুহাতে সে শুভ্রর ঘরে ঢুকে যাবে না তো? যেসব গ্রামের মেয়ে শহরে পড়তে আসে তারা তলে তলে হাড় বজ্জাত হয়। মুখ থেকে কিছু বোঝা যায় না, কিন্তু আখের গোছাতে তারা ওস্তাদ। তার চেয়ে ওস্তাদ অজুহাত তৈরি করতে। রাত ৩টার সময়ও যদি এই মেয়েকে শুভ্রর ঘরে পাওয়া যায়, সে শুকনো মুখে এমন এক অজুহাত দেবে যে মনে হবে রাত ৩টায় শুভ্রর ঘরে থাকা খুব প্রয়োজন ছিল। তিনি হয়তো তার জন্য বিনুকে ধন্যবাদও দেবেন। শুভ্রর সঙ্গে এই মেয়ের ভালোই যোগাযোগ আছে, এটা থাকবেই। এই মেয়ে শুভ্রর মতো ছেলেকে যে কোনো মূল্যে হাতে রাখবে। জাহানারার নামাজে গণ্ডগোল হয়ে গেল। তিনি সিজদায় গিয়ে আত্মাহিয়ত পড়তে শুরু করলেন। ভুল নামাজ চালিয়ে যাবার অর্থ হয় না। তিনি নামাজ বাদ দিয়ে উঠে পড়লেন। মাগরিবের সময় কাজা পড়ে নিলেই হবে। ভুলভাল নামাজ পড়তে সোয়াবের চেয়ে গুনাহ বেশি হয়, দরকার কি?
বৃষ্টি পূর্ব দিক থেকে এসেছে, তবে ঘরে পানি ঢুকেনি। এতক্ষণ ঘরে যে হাঁটাহাঁটি শব্দ শুনছিলেন, সেটাও কানের ভুল। বিনুর ঘর বন্ধ, শুভ্রর ঘরও বন্ধ। তিনি শুভ্রর ঘরে দরজায় হাত রাখতে দরজা খুলে গেল। ঘর অন্ধকার, সব কটা জানালা বন্ধ। শুভ্র ইজি চেয়ারে মূর্তির মতো বসে আছে। খুবই অস্বাভাবিক দৃশ্য। বৃষ্টি হবে আর শুভ্র জানালা খুলে বৃষ্টি দেখবে না? এটা হতেই পারে না। কি হয়েছে রে শুভ্র? শুভ্র অবাক হয়ে বলল, কিছু হয়নি তো। কিছু কি হবার কথা? এরকম ঝিম ধরে বসে আছিস কেন? একটা ইন্টারেস্টিং জিনিস ভাবছিলাম মা। ঝুমঝুম করে বৃষ্টি নামতেই মনে হলো ময়না পাখি শুধু কি মানুষের কথা নকল করে, নাকি প্রাকৃতিক শব্দও নকল করে? যেমন ধরো বৃষ্টির শব্দ, কিংবা ঝড়ের শব্দ, সমুদ্রের ঢেউয়ের শব্দ। জাহানারা ছেলের খাটের এক কোনায় বসলেন। শুভ্রর উদ্ভট উদ্ভট কথা শুনতে তার খুবই ভালো লাগে। উদ্ভট কথাগুলি সে বলে এত স্বাভাবিক ভঙ্গিতে। তোর যে বাইরে যাবার কথা, যাবি না? যাব। কখন যাবি? বৃষ্টি থামলেই যাব। আজ আমার ইচ্ছা করছে হুড খুলে রিক্সা করে যেতে। বৃষ্টি থাকলে ভিজে যাব। কাক ভেজা হয়ে তো কারোর বাসায় উপস্থিত হওয়া যায় না, কিন্তু আমার ইচ্ছা করছে এইভাবে যেতে। রিক্সা করে যাবি কেন? তোর বাবা গাড়ি পাঠাচ্ছে। গাড়িতে যাব না মা। তোমাকে কি বললাম, আজ আমার রিক্সা করে যেতে ইচ্ছা করছে। মা, তুমি কি একটা কাজ করবে? বিনুকে বলবে একটু আসতে। জাহানারা অবাক হয়ে বললেন, কেন? ওকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? শুভ্র হাসতে হাসতে বলল, কথাটা তোমাকে বলা যাবে না মা। যার কথা তাকেই বলতে হবে। তোমাকে বলা গেলে আমি নিশ্চয়ই বিনুকে ডাকতাম না। এমন কি কথা যে আমাকে বলা যাবে না? শুভ্র হাসল, মিষ্টি করে হাসল। জাহানারার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। বিনুর প্রসঙ্গে ছেলেটা এমন মিষ্টি করে হাসছে কেন? কোনো ঘটনা নেই তো? জাহানারা গম্ভীর মুখে বললেন, শুভ্র, এখন তোকে একটা কথা বলবো। না বললেও হতো, কিন্তু বলা দরকার। বিনু প্রসঙ্গে একটা কথা। বলো শুনি। জাহানারা নিচু গলায় বললেন, মেয়েটা ভালো না। শুভ্র হাসি হাসি মুখে বলল, ভালো না কেন? ওর অনেক আজে বাজে স্বভাব আছে। আমার কাছে যেটা সবচেয়ে খারাপ লাগছে সেটা হচ্ছে মেয়েটা চোর, বিরাট চোর। গরিবের ঘরে জন্মেছে তো। শুভ্র যতটা অবাক হবে বলে জাহানারা ভেবেছিলেন, সে ততটা অবাক হলো না, বরং স্বাভাবিক গলায় বলল, বিনু চোর নাকি? ইন্টারেস্টিং তো। কি চুরি করে? জাহানারা গুছিয়ে গল্প শুরু করলেন। শুভ্র খুব আগ্রহ নিয়ে শুনছে। তার চোখ জলজল করছে, তবে তার মুখ হাসি হাসি। জাহানারা চাপা গলায় বললেন, খাবার ঘরের টেবিলে চায়ের কাপে চাপা দিয়ে 3টা 500 টাকার নোট রেখেছিলাম দুধের বিল দেব বলে। কিছুক্ষণ পরে এসে দেখি 3টা নোট নেই, শুধু দুধের বিলটা আছে। কাজের মেয়ে ছুটিতে, ঘরে মানুষ বলতে তুই, আমি আর বিনু। বাতাসে নোট 3টা উড়ে জানালা দিয়ে চলে যায়নি। যদি যেত, দুধের বিলটাও যেত। দুধের বিল ঠিকই আছে, নোট 3টা নেই। টাকাটা নিলে হয় আমি নেব, নয়তো তুই নিবি, কিংবা বিনু। তুই নিশ্চয়ই টাকাটা নিয়ে যাসনি। শুভ্র হাসছে, শব্দ করে হাসছে, যেন জাহানারা এইমাত্র মজার কোনো গল্প বলে শেষ করেছেন। জাহানারা রাগী গলায় বললেন, তুই হাসছিস কেন? তুমি বানিয়ে বানিয়ে একটা গল্প বলছো, এই জন্য হাসছি। তোমার ফ্যাব্রিকেটেড লাইনগুলি খুবই হাস্যকর হয়। জাহানারা থমথমে গলায় বললেন, বানিয়ে গল্প বলছি মানে? শুভ্র শান্ত গলায় বলল, মা, আজ হচ্ছে মাসের 28 তারিখ। আজ তুমি দুধের বিল দেওয়ার জন্য টাকা বের করবে না। এটা 31শে মাস, দুধওয়ালা দুধের বিল দেয়নি। জাহানারা ছেলের দিকে তাকিয়ে আছেন।
কি বলবেন বুঝতে পারছেন না। শুভ্র খুব সহজ গলায় বলল, মা, আমি খুব ছোটবেলা থেকে লক্ষ্য করছি তুমি বানিয়ে বানিয়ে অনেক কথা বলো, এবং একসময় তোমার বানানো কথা তুমি নিজে বিশ্বাস করতে শুরু করো। আমার মনে হয় এটা তোমার এক ধরনের অসুখ। জাহানারা যন্ত্রের মতো বললেন, আমার অসুখ? হ্যাঁ, অসুখ। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন স্কুলের সিঁড়িতে পা পিছলে পড়ে ব্যথা পেয়েছিলাম। চশমা ভেঙে গিয়েছিল। চশমার কাছে কপাল কেটে গিয়েছিল। তুমি সবাইকে বলেছ রিকশায় করে বাসায় ফেরার সময় আমি অ্যাক্সিডেন্ট করেছি। পেছন থেকে একটা প্রাইভেট কার ধাক্কা দিয়ে আমার রিকশা ফেলে দিয়েছে। কত বছর আগের ব্যাপারটা, অথচ এই ঘটনা সেদিনও তুমি আমার ইউনিভার্সিটির বন্ধুদের বললে। কখন বললাম? আমার হাম হয়েছিল, সবাই দল বেঁধে আমাকে দেখতে এসেছিল, তখন বললে। যখন বলেছিলাম তখন তুই আমাকে ধমক দিয়ে থামিয়ে দিলি না কেন? তখন কেন বললি না আমার মা মিথ্যে বলছে, আমার মা মিথ্যাবাদী? শুভ্র বলল, মা, তুমি রাগ করছো। জাহানারা কাঁদো কাঁদো গলায় বললেন, তুই আমাকে মিথ্যাবাদী বলবি আর আমি রাগ করতে পারবো না? তুই চুপ করে বসে থাক, নড়বি না। আমি দুধের বিল নিয়ে আসছি। এই নতুন দুধওয়ালা প্রতি মাসেই 25-26-এর দিকে দুধের বিল দিয়ে দেয়। এখন আমি ডেয়ারি ফার্ম থেকে দুধ নিচ্ছি, ওরা খুব নিয়মকানুন মেনে চলে। শুভ্র বলল, একটা মিথ্যা বললে পরপর অনেকগুলি মিথ্যা বলতে হয় মা। তুমি দুধওয়ালা বদলাওনি, আগের দুধওয়ালাই দুধ দিচ্ছে। গতকালও তার সঙ্গে আমার দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি মিথ্যাবাদী। এখন আমাকে কি করতে হবে? তোর কাছে ক্ষমা চাইতে হবে? বিনুর কাছে ক্ষমা চাইতে হবে? শুভ্র বিব্রত গলায় বলল, মা শোনো, তাকাও আমার দিকে। জাহানারা তাকালেন না। ছেলের ঘর থেকে উঠে চলে এলেন। তার মনে আশা ছিল শুভ্র তার পেছনে পেছনে উঠে আসবে। শুভ্র তা করল না। জাহানারা খুবই অবাক হয়ে দেখলেন বৃষ্টি থামা মাত্র শুভ্র বের হয়ে গেল। জাহানারা আর চোখে লক্ষ্য করলেন বেরতে যাচ্ছে, অথচ সে পড়েছে ইস্ত্রি ছাড়া একটা শার্ট। চুল আঁচড়েছে, কিন্তু আঁচড়ানো ভালো হয়নি, সিথি বাঁকা হয়েছে। রিক্সা করে যে সে যাচ্ছে, মানিব্যাগ কি সঙ্গে নিয়েছে? আর সঙ্গে নিলেও কি মানিব্যাগে ভাঙতি টাকা আছে? 10 টাকা ভাড়া দেবার জন্য সে হয়তো 500 টাকা একটা নোট বের করবে। রিক্সাওয়ালাকে টাকা ভাঙিয়ে আনতে বলবে, সে টাকা নিয়ে সে ভেগে চলে যাবে। জাহানারা শুভ্রর ঘরে ঢুকলেন। তিনি যা ভেবেছিলেন তাই। শুভ্র মানিব্যাগ ফেলে গেছে। বিছানা ঠিক মাঝখানে মানিব্যাগ এবং রুমাল পড়ে আছে। বোঝাই যাচ্ছে শেষ মুহূর্তে সে মানিব্যাগ এবং রুমাল নিতে ভুলে গেছে। জাহানারা বিনুর ঘরের সামনে এসে দাঁড়ালেন। বিনুকে খুব কঠিন কিছু কথা বলতে ইচ্ছা করছে। কঠিন কথাগুলি গুছিয়ে নিতে পারলে ভালো হতো, কিন্তু গোছানো নেই। অবশ্য কথা গোছানো থাকারও সমস্যা আছে। তিনি লক্ষ্য করেছেন গোছানো কথা তিনি প্রায় কখনোই বলতে পারেন না। বিনুর ঘরের দরজা ভেজানো। জাহানারা ধাক্কা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেলেন। বিনু বিছানায় শুয়েছিল, ধর্মর করে উঠে বসল। জাহানারা বিকালের অস্পষ্ট আলোতে লক্ষ্য করলেন মেয়েটার চোখ ভেজা, নিশ্চয়ই শুয়ে শুয়ে কাঁদছিল। জাহানারা গলার স্বর যতদূর সম্ভব কঠিন করে বললেন, আসর ওয়াক্তে শুয়ে ঘুমাচ্ছ কেন? আসর ওয়াক্তে শুয়ে থাকা যে কত বড় অলক্ষণে, এই শিক্ষা কি বাবা মা দেয় নাই? নামাজও তো কখনো পড়তে দেখি না। তোমাদের বাড়িতে নামাজের চল নাই? তোমার বাবা নামাজ পড়েন? বিনু নিচু গলায় বলল, জি পড়েন। আমার তো মনে হয় না তুমি ঠিক বলছো। আমাদের এখানে যখন এলেন আমি খেয়াল করেছি মাগরেবের ওয়াক্ত হয়ে গেছে, তিনি গল্প করছেন, গল্পই করছেন। বিনু চুপ করে আছে, তার চোখের পানি এখনো বন্ধ হয়নি। জাহানারা লক্ষ্য করলেন মেয়েটা অন্যদিকে তাকিয়ে চোখ মোছার চেষ্টা করছে এবং চোখের পানি বন্ধ করার চেষ্টা করছে। চোখে পানি কেন? এই প্রশ্ন কি করবেন? জাহানারা বুঝতে পারছেন না। তোমার বাবা তো আজও এলেন না। ব্যাপারটা কি বলো তো? মেয়েকে এখানে ফেলে রেখে মেয়ের ব্যাপারে হাত ধুয়ে ফেলেছে, নাকি কারো বাড়ি গিয়ে গল্পে মজে গেছে? এমন গল্পবাজ মানুষ আমি জীবনে দেখিনি। কি মনে হয় তোমার বাবা কবে আসবে, নাকি কোনো দিনই আসবে না?
বাবা বৃহস্পতিবার আসবেন। কি করে বললে? গণাগুনে? বাবার চিঠি পেয়েছি। বাবার চিঠি পেয়েছো, বৃহস্পতিবার আসবে, এই খবরটা আমাকে জানাবে না? চিঠিটা আজ দুপুরে পেয়েছি। চিঠিতে কি লিখেছেন? লিখেছেন বৃহস্পতিবারে এসে আমাকে নিয়ে যাবেন, আর বলেছেন আপনাকে সালাম দিতে। দেখি চিঠিটা। বিনু অবাক হয়ে তাকালো। জাহানারা বললেন, চিঠিটা দাও দেখি কি লেখা। বাবা নিশ্চয়ই চিঠিতে মেয়েকে এমন কিছু লিখবে না যে সেই চিঠি অন্য কেউ পড়তে পারবে না। বালিশের নিচে থেকে বিনু চিঠি বের করে দিল। জাহানারা বুঝতে পারছেন চিঠি পড়া উচিত হচ্ছে না, কিন্তু তিনি কৌতূহল আটকাতে পারছেন না। বিনু যে ভর সন্ধ্যায় শুয়ে শুয়ে কাঁদছে, তার সঙ্গে বাবার কাছ থেকে আসা চিঠির নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। সম্পর্কটা জানতে ইচ্ছা করছে। মেয়েকে বাড়িতে রেখে ইউনিভার্সিটিতে পড়াবে, এই ধরনের ইঙ্গিত তো চিঠিতে থাকতে পারে। যদি থাকে তাহলে এই বিষয়েও আগেভাগে ব্যবস্থা নিতে হবে। জাহানারা চিঠি পড়লেন। আমার অতীব আদরের কন্যা মোসাম্মত হামিদা বানু, বিনু। মাগো আমার, আমার শত সহস্র দোয়া এবং আদর নিও। পর সমাচার এই যে মা, তোমাকে আমি যে যথাসময়ে বাড়িতে নিতে পারি নাই, তার জন্য আমার দুঃখের সীমা নাই। ইনশাআল্লাহ আমি আগামী বৃহস্পতিবার দ্বিপ্রহরে চলিয়া আসিব এবং সন্ধ্যার ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা হইব ইনশাআল্লাহ। মাগো, ঢাকায় আসা যাওয়ার ভাড়া জোগাড় করিতে পারি নাই বলিয়া এই সমস্যা হইয়াছে। সব সমস্যার যেমন সমাধান আছে, এই সমস্যারও সমাধান আছে। বুধবার নাগাদ প্রয়োজনীয় টাকার ব্যবস্থা হইবে। এই বিষয়ে তুমি কোনো রকম দুশ্চিন্তা করিও না। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ভাবি সাহেবাকে আমার সালাম দিবে, অতি মহিয়সী মহিলা। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলিয়া আমার অন্তর জুড়াইয়া গিয়াছে। নিজের মাতার মতোই তাহাকে দেখিবে এবং তাহার দোয়া নিবে। মাগো, আমরা অতি দরিদ্র, মানুষের দোয়াই আমাদের একমাত্র সম্বল। এখন একটা সুসংবাদ দেই। তুমি লিচু গাছে যে চারাটি রোপণ করিয়াছিলে, সেই চারাতে এই বৎসর মুকুল আসিয়াছে। ইনশাআল্লাহ তুমি এই বছর নিজের রোপণ করা গাছে লিচু খাইতে পারিবে। ইহা বিরল সৌভাগ্যের বিষয়। যদিও তোমার মা গাছ কাটাইয়া ফেলিবার জন্য ঘ্যান ঘ্যান করিতেছে, কারণ আমাদের অঞ্চলে প্রবাদ আছে, যে বসত বাড়িতে লিচু গাছ বপন করা হয়, সে বাড়িতে বংশে বাতি দেবার কেহ থাকে না। তবে আমার ধারণা ইহা কথার কথা, গাছের সঙ্গে বংশের কোনো সম্পর্ক নাই। তুমি মোটেও দুশ্চিন্তাগ্রস্ত হইবে না। আমার অতি আদরের কন্যা মোসাম্মদ হামিদা বানু যে বৃক্ষরোপণ করিয়াছে, আমার জীবন থাকিতে কেহ সেই বৃক্ষের ক্ষতি সাধন করিতে পারিবে না। দোয়া গো, তোমার পিতা মোহাম্মদ হাবিবুর রহমান। মীরাদের বাড়িতে শুভ্রই প্রথম এসেছে। হুলস্থুল ধরনের বাড়ি। মীরাকে দেখে কে বলবে ঢাকা শহরে তাদের এত বড় বাড়ি আছে। অতি সাধারণ শাড়ি পরে সে ইউনিভার্সিটিতে আসে। শুধু শাড়ি না, তার সব কিছুই সাধারণ। পায়ের স্যান্ডেল জোড়া ডালা থেকে কেনা। কাঁধের চামড়ার ব্যাগটা দেখে মনে হয় এই ব্যাগ মীরা নিজেই চামড়া কেটে ঘরে বানিয়েছে। ইউনিভার্সিটিতে যখন থাকে তখন দেখা যায় অফ পিরিয়ডে সে নানান জনের কাছে ছোটাছুটি করছে। কেউ তাকে ক্যান্টিনে নিয়ে যদি এক কাপ চা খাওয়ায়, কোনো মেয়ে হয়তো এক বোতল কোক কিনলো, মীরা অবশ্যই বলবে, দেখি এক চুমুক খেয়ে দেখি। সেই মেয়ের এত বড় বাড়ি! একে বাড়ি বলাও তো ভুল, এটা হলো রাজপ্রাসাদ। বাড়ির গেটে পুলিশের পোশাক পরা দারোয়ান। দারোয়ানের পাশে শিকল দিয়ে বাঁধা মস্ত বড় কুকুর। কুকুরটার শরীর মস্ত হলেও তার চোখ গরুর চোখের মতোই শান্ত। বাড়ির সামনে শুধু যে বাগান আছে তাই না, ছোট্ট একটা ফোয়ারাও আছে। ফোয়ারার মাঝখানে পাথরের পরিমূর্তি। পরীর একটা ডানা ভাঙা। ডানা ভাঙা হলেও কি যে অপূর্ব সেই মূর্তি। মূর্তির পা থেকে ঝিরঝির করে পানি বের হচ্ছে। বাড়ির সামনে দাঁড়িয়ে শুভ্রর মনে হলো, এই বাড়ি মানুষ থাকার জন্য বানানো হয়নি, ছবির শুটিংয়ের জন্য বানানো। তাও সব ধরনের ছবি না, রূপকথা জাতীয় ছবি। হেন্সেল অ্যান্ড গ্রেটেলের রূপকথা। দারোয়ান বলল, কাকে চান? দারোয়ানের চোখও কুকুরের চোখের মতোই শান্ত। ধমক দেয়া দারোয়ান না,
ধমক দেওয়া দারোয়ান বা ভয়ঙ্কর চোখের কুকুর এ বাড়িতে মানাতো না। শুভ্র পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য বলল, এটা কি মীরাদের বাড়ি? ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, অ্যাপ্লাইড ফিজিক্স। দারোয়ান বলল, জি, যান ভিতরে যান। শুভ্র বলল, আমি রিক্সা করে এসেছি, কিন্তু রিক্সা ভাড়া দিতে পারছি না, মানিব্যাগ ফেলে এসেছি, মীরার কাছে থেকে রিক্সা ভাড়া আনতে হবে। দারোয়ানকে এসব কথা বলা অর্থহীন। শুভ্র কেন বলছে নিজেও বুঝতে পারছে না। কোনো কোনো মানুষ আছে যাদের দেখলেই বেশি কথা বলতে ইচ্ছা করে। মীরাদের বাড়ি দারোয়ান মনে হয় সেই গোত্রের। শুভ্র বলল, এই কুকুরটা কি অ্যালসেশিয়ান? জি না, এটা জার্মান ডোভার। আমি এখনই রিক্সা ভাড়া নিয়ে ফিরে আসছি। আপনি যদি দেখেন রিক্সাওয়ালা অস্থির হয়ে গেছে, তাকে শান্ত করবেন। পারবেন না? দারোয়ান মাথা নাড়ল। শুভ্র লন পার হয়ে বাড়ির দিকে রওনা হলো। শুভ্রর মনে হচ্ছে জার্মান ডোভার নামের ভয়ঙ্কর কুকুরটা তার পেছনে পেছনে আসছে। যদিও সে পরিষ্কার দেখেছে কুকুরটা শিকল দিয়ে বাঁধা। এইটুক পথ পার হতে শুভ্র কয়েকবার পেছনে তাকালো। প্রতিবারই দেখল কুকুরটা তার দিকে তাকিয়ে আছে, দারোয়ান তার দিকে তাকিয়ে আছে, এবং রিক্সাওয়ালা তার দিকে তাকিয়ে আছে। রিক্সাওয়ালা তার বিষয়ে কী ভাবছে তা সে অনুমান করতে পারছে, কিন্তু দারোয়ান এবং কুকুরটা তার বিষয়ে কী ভাবছে কে জানে। শেষ হলো হুমায়ুন আহমেদের শুভ্র উপন্যাসটির দ্বিতীয় খণ্ড। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমরা সামনে এই বইটির তৃতীয় খণ্ড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।